সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে কথা বলবো ট্রান্সলেশন নিয়ে, ট্রান্সলেশন ইন ইউক্যারিওটস। প্রথমে আমরা ডেফিনেশনে যাই। ট্রান্সলেশন বলতে আসলে আমরা কি বুঝি? ট্রান্সলেশন হচ্ছে এমন একটি প্রসেস যার মাধ্যমে এমআরএনএতে যে জেনেটিক ইনফরমেশনগুলো আছে সেগুলোকে ব্যবহার করে প্রোটিন সিনথেসিস করা হয়। তার মানে ট্রান্সলেশন হচ্ছে প্রোটিন সিনথেসিস করার একটা টেকনিক, যেটা এমআরএনএতে যে জেনেটিক ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলোকে সিনথেসাইজড করে সেগুলোকে ব্যবহার করে প্রোটিন সিনথেসিস করা হয়, এবং এটা মূলত ঘটে সাইটোপ্লাজমে। আমরা জানি ডিএনএ থেকে এমআরএনএ যেটা সেটা তৈরি হয় নিউক্লিয়াসে, এবং তারপরে সেটা বের হয়ে সাইটোপ্লাজমে আসে। সাইটোপ্লাজমে ট্রান্সলেশনটা হয়, এবং এই সাইটোপ্লাজমে রাইবোজোমের উপরে আরএনএটা থাকে, এমআরএনএটা থাকে। তারপর বিভিন্ন ইনিশিয়েশন ফ্যাক্টর এসে যোগ হয়, তারপরে সেটি প্রোটিন তৈরি করে। আমরা সেগুলো দেখব কী কী স্টেপস রয়েছে, সেগুলো একটু দেখার চেষ্টা করি। মূলত ইনিশিয়েশন, ইলংগেশন এবং টার্মিনেশন, এই তিনটা ব্রড স্টেপ রয়েছে ট্রান্সলেশনের মধ্যে। আর কি কি প্রয়োজন? প্রথমত একটি এমআরএনএ প্রয়োজন। আগেই বলেছি এমআরএনএ যেটি হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়ালগুলো কন্টেন্ট করে, জেনেটিক ম্যাটেরিয়াল ইনফরমেশনগুলো সেখানে থাকে, কোডগুলো সেখানে থাকে। তারপর আমাদের রাইবোজোম প্রয়োজন, যেটি মূলত 80S রাইবোজোম ইউক্যারিওটসের ক্ষেত্রে। আর সেখানে দুটো অংশ, স্মলটা 40S এবং লার্জটা হচ্ছে 60X সাবইউনিট। এই সম্পর্কে আমরা ডিটেলস একটু পরে জানার চেষ্টা করব। এটা টিআরএনএ প্রয়োজন। আমরা জানি যে হিউম্যানে বিশেষ করে বা ইউক্যারিওটসগুলোতে 61টা কোডন রয়েছে, সেন্স কোডন রয়েছে, যেগুলো থেকে আসলে অ্যামিনো অ্যাসিড তৈরি করা যায় তিনটি করে। সেই হিসেবে যেই 61টা কোডনের মধ্যে টিআরএনএ আছে অ্যারাউন্ড 50, হিউম্যানে অ্যারাউন্ড 50, অন্যান্য প্ল্যান্টস বা আদার্স অর্গানিজমে কম বেশি থাকতে পারে। 50টার মতো আছে, বাকিগুলো আসলে কাভার দেওয়া হয়, কারণ একাধিক কোডন যে কোনো একটা টিআরএনএ নিয়ে আসতে পারে। আমরা ওভাল বেস পেয়ারিং থেকে সেটি জানি, সেটি নিয়ে পরে আলোচনা করব। এরপরে অ্যামিনো অ্যাসিডস আমাদের প্রয়োজন, কারণ অ্যামিনো অ্যাসিড ছাড়া প্রোটিন হবে না। দুটো এনজাইম প্রয়োজন, অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেস, এটি প্রয়োজন। এটি আসলে টিআরএনএ অ্যাক্টিভেশনের সময় আমাদের প্রয়োজন পড়বে। আরেকটি এনজাইম প্রয়োজন, সেটি হচ্ছে পেপটাইডাল ট্রান্সফারেস। পেপটাইডাল ট্রান্সফারেস এই এনজাইমটিও আমাদের খুব প্রয়োজন হবে, কারণ প্রোটিনগুলোকে, অ্যামিনো অ্যাসিডগুলোকে একটার সাথে আরেকটাতে বন্ড তৈরি করার জন্য যে পেপটাইডাল বন্ড, সেক্ষেত্রে এই অ্যামিনো অ্যাসিড এই এনজাইমটা প্রয়োজন হবে। বিভিন্ন ট্রান্সলেশন ফ্যাক্টরস প্রয়োজন। আমরা প্রথমেই ই ফর ইউক্যারিওটিক, আই ফর ইনিশিয়েশন, এফ ফর ফ্যাক্টর, ইআইএফ অর্থাৎ ইউক্যারিওটিক ইনিশিয়েশন ফ্যাক্টর প্রায় 12টার মতো আছে, যেটা ইনিশিয়েশনের প্রয়োজন। ইলংগেশন ফ্যাক্টর এরকম রয়েছে, এটা ইইএফ, স্মল ই ফর ইউক্যারিওটিক, লার্জার ই ফর ইলংগেশন, এফ ফর ফ্যাক্টর। আর হচ্ছে রিলিজ ফ্যাক্টর, যেটা ইআরএফ হিসেবে প্রকাশ করা যায়। আর এনার্জি হিসেবে আমাদের জিটিপি এবং এটিপি প্রয়োজন হয়। আমরা এবার ডিটেলস আসি। প্রথম ইনিশিয়েশন দিয়ে আমাদের কথা বলবো। আমরা একটা ওভারভিউ, ইউক্যারিওটিক ট্রান্সলেশন ইনিশিয়েশনের একটা ওভারভিউ আমরা দেখার চেষ্টা করি। ইনিশিয়েশন আগে বলেছি প্রায় 12টার মতো ইনিশিয়েশন ফ্যাক্টর কাজ করে, এবং এখানে 5' ক্যাপ এবং পলিএটেল, এই দুটো। আমরা 5' ক্যাপ আমরা আগেই জানি যে এমআরএনএ যখন ম্যাচিউর এমআরএনএ, অর্থাৎ এমআরএনএ একটা 5' একটা ক্যাপ থাকে, 7 মিথাইল গুয়ানিনে একটা ক্যাপ থাকে। এই ক্যাপটা আর পলিএটেলটা, এই দুটো একসাথে একটা সার্কেল তৈরি করে। আমরা একটু পরে ডিটেলস দেখার চেষ্টা করবো। যদি এটা দেখি, এটা হচ্ছে 5' ক্যাপ, আর এটা হচ্ছে পলিএটেল। এখানে পলিএটেল বাইন্ডিং প্রোটিন আছে একটা, সেটা মূলত এখানে হেল্প করে। এখানে ক্যাপে যেই ইনিশিয়েশন ফ্যাক্টরগুলো আছে এর মধ্যে একটার সাথে যোগ হয়ে যায়, ফলে দেখতে অনেকটা সার্কুলার মনে হয়। এবং এখানে স্টার্ট কোডন যদি আমরা দেখি ইউজি, তার আগে আমরা একটু যেটা দেখলাম 40S, এটা হচ্ছে স্মল ইউনিট 40S, একটু পরে আমরা ডিটেলস দেখব। সে 40S-এর টিআরএনএ এবং বিভিন্ন ইনিশিয়েশন ফ্যাক্টর থাকে, এবং এই 40S-টা মূলত মুভ হয়, সবগুলো ইনিশিয়েশন ফ্যাক্টরকে নিয়ে মুভ হয়ে যখন এই ইউজি অর্থাৎ স্টার্ট কোডনে যায়, স্টার্ট কোডন
তখন সেটা স্টার্ট শুরু করে দেয়, ইনিশিয়েশন শেষ তখন ইলংগেশন শুরু করবে। স্টার্ট কোডনটা একটা কনসেন্ট্রাস সিকোয়েন্স থাকে যেটাকে কোজ্যাক সিকোয়েন্স বলে ইউক্যারিওটে। ঠিক এরকম একটা সিকোয়েন্স আমরা প্রোক্যারিওটে দেখেছি, যেটাকে ডারলেগো সিকোয়েন্স বলা হয়। তো এখানে কোজ্যাক সিকোয়েন্সে জিসিসি আর সিসি এইউজি জি এইউজিতেও স্টার্ট কোডন, অর্থাৎ এই কোজ্যাক সিকোয়েন্সের ভিতরে স্টার্ট কোডনটা থাকে। আর এই আরটা মূলত এ হতে পারে অথবা জি হতে পারে, দুটো যে কোনো একটা হতে পারে, এই জন্য এটাকে আর হিসেবে ডিনোট করা হয়েছে। এই হচ্ছে একটা ওভারভিউ, আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করি। প্রথমে রাইবোজোম সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। রাইবোজোম আসলে একটা খুব বড় একটা ইউনিট, একটা বড় একটা মেজর মলিকুলার মেশিন, এবং এটা মূলত আরএনএ এবং আরআরএনএ এবং প্রোটিন নিয়ে গঠিত। আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে যেই কালার যেই জায়গাটি রয়েছে প্রোটিন, আর গ্রেটি হচ্ছে আরএনএ। তার মানে আরএনএ এবং প্রোটিন নিয়ে মূলত রাইবোজোম গঠিত। আমরা যদি একটু বড় রাইবোজোমের দিকে যাই বা একটু বড় ফিগারের দিকে যাই, আমরা দেখব দুটো অংশ, স্মল ইউনিট এবং লার্জার ইউনিট। লার্জার ইউনিটে আমরা দেখব 20s আরএনএ, 5.8s আরএনএ, 5s আরএনএ এবং অ্যারাউন্ড 50 প্রোটিনস রয়েছে। অনেক বইতে তোমরা 49 প্রোটিনও পাবা, অ্যারাউন্ড 50 প্রোটিনস রয়েছে। তার মানে এটি আসলে প্রোটিন এবং আরআরএনএর দ্বারা তৈরি রাইবোজোম। আর স্মল ইউনিটে যেটা 40s ইউনিটটা, সে 40s ইউনিটে 18s আরআরএনএ আছে এবং প্রায় 35টার মতো প্রোটিন আছে। আর একটু আগে আমি যে কোজ্যাক সিকোয়েন্স বলেছি, এই কোজ্যাক সিকোয়েন্সের ঠিক একটা অ্যান্টি সিকোয়েন্স, অর্থাৎ কোজ্যাক সিকোয়েন্সের একটা কমপ্লিমেন্টারি সিকোয়েন্স আমরা 18s আরআরএনএতে দেখতে পাই, যেটি আসলে গাইড করে এই এমআরএনএকে বসার জন্য স্মল ইউনিটে সাব ইউনিট, অর্থাৎ এমআরএনটা এই স্মল সাব ইউনিট অর্থাৎ 40s সাব ইউনিটিতে আসলে বসবে। এই 40s সাব ইউনিটে 3টি অংশ আছে, 1 2 3, 3টি অংশ আছে। এর মধ্যে এই অংশটিকে বলা হয়, সবার ডানের যে অংশটি সেটাকে বলা হয় অ্যামাইনো অ্যাসাইল সাইট, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডগুলো এখান থেকে মূলত অ্যাড হয়। আর এখানে হচ্ছে পেপটাইডাল সাইট, এখানে পেপটাইড বন্ডগুলো হয়। এবং আরেকটা হচ্ছে ই সাইট, যেটাকে এক্সিস সাইট বলে, অর্থাৎ এই দিক দিয়ে ঠিক টিআরএনএগুলো বের হয়ে যায়, অর্থাৎ এ দিয়ে আসে, পিতে বসে এরা পেপটাইড বন্ড তৈরি করে টিআরএনএগুলো, এবং ইতে এসে এক্সিস্ট হয়ে যায়। এই 3টি সাইট থাকে স্মল সাব ইউনিটে। প্রথম স্মল সাব ইউনিটে আসে, তারপরে লার্জ সাব ইউনিটে আসে। এ হচ্ছে রাইবোসোম সম্পর্কে বিস্তারিত তথ্য। এবার আরেকটা ইনফরমেশন আমাদের জানা উচিত, সেটা হচ্ছে টিআরএনএ অ্যাক্টিভেশন, কীভাবে আসলে টিআরএনএটা অ্যাক্টিভেশন হয়। আমরা জানি যে টিআরএনএ অ্যাক্টিভেশনের দুটো স্টেপ আছে। প্রথমটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অ্যাক্টিভেশন, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডটা এটিপির সাথে বিক্রিয়া করে অ্যামাইনো অ্যাসাইল এএমপি তৈরি করে, এটা অ্যামাইনো অ্যাসিড অ্যাক্টিভেট হলো। এবার টিআরএনএটা কীভাবে চার্জ হবে, এই অ্যামাইনো অ্যাসাইল এএমপিটা টিআরএনএর সাথে যুক্ত হয়ে যায় একটা এনজাইমের সাহায্যে। এনজাইমটাকে বলা হয় অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস, এবং তারপরে যেটা তৈরি করে অ্যামাইনো অ্যাসাইল টিআরএন। এই অ্যামাইনো অ্যাসাইল টিআরএনটাকে চার্জড টিআরএনএ বা অ্যাক্টিভেশন অফ টিআরএনএ বলা হয়, এই অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ। অর্থাৎ আমরা যদি টিআরএনটা দেখি, এখানে দেখি আমরা, এটা হচ্ছে টিআরএনএ। টিআরএনএর যে সাইড, অর্থাৎ 5 প্রাইম সাইড হচ্ছে এটা, 3 প্রাইম সাইড এটা। 3 প্রাইম সাইডে 3টা কোড থাকে, সি, সি এবং এ। এর অংশে, এই 3 প্রাইম এর অংশে একটি ওএইচ থাকে ফ্রি ওএইচ। এই ওএইচই মূলত অ্যামাইনো অ্যাসিডটা অ্যাটাচড হয়। এই ওএইচই মূলত, এটা হলো 3 প্রাইম অ্যান্ড, এই 3 প্রাইম অ্যান্ডেই মূলত ওএইচটা থাকে, এবং এই জায়গাটাতেই অ্যামাইনো অ্যাসিডটা অ্যাড হয়, এখানে একটা অ্যামাইনো অ্যাসিড অ্যাড হয়। এই টোটালটাকে আমরা বলছি অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ, এবং এটা অ্যাক্টিভেটেড টিআরএনএ। যদি পুরো বিক্রিয়াটা আমরা আরেকবার দেখার চেষ্টা করি, এটা হচ্ছে টিআরএনএ, টিআরএনএর 3 প্রাইম অ্যান্ড, যেটা ওএইচ অ্যান্ড বলেছি আমরা যে এই ওএইচ অ্যান্ডই, অর্থাৎ সি,
সি, উপরে হচ্ছে এ, এরকম একটা সিকোয়েন্স থাকবে। এসিসি, এই সিকোয়েন্সটা থাকবে। এই সিকোয়েন্সের মধ্যেই মূলত অ্যামাইনো অ্যাসিডটা অ্যাড হয়ে যাবে। এখানে অ্যামাইনো অ্যাসিড এটিপির সাথে বিক্রিয়া করে অ্যামাইনো অ্যাসাইল এএমপি তৈরি করে, এবং এটা আসলে একবারে দেখানো হয়েছে। তারপরে অ্যামাইনো অ্যাসাইল এএমপি টিআরএনের সাথে বিক্রিয়া করে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ তৈরি করে বা চার্জ টিআরএনএ তৈরি করে। এটি হচ্ছে চার্জ টিআরএনএ বা অ্যাক্টিভেটেড টিআরএনএ। এবার আমরা প্রথম স্টেপে যাব। এটি হচ্ছে ইনিশিয়েশন স্টেপ, অর্থাৎ ইউক্যারিওটিক ট্রান্সলেশনের ইনিশিয়েশনের ফার্স্ট স্টেপটা হচ্ছে টার্নারি কমপ্লেক্স ফর্মেশন। টার্নারি কমপ্লেক্স বলতে আসলে কী বুঝি? টার্নারি মানে তিনটা, অর্থাৎ তিনটা মলিকুলস থাকবে এখানে এবং তারা একটা সুনির্দিষ্ট কাজ করবে। এটি হচ্ছে একাডেমিক ডেফিনেশন। আমরা একটু ভিতরে যাই। যদি আমরা দেখি যে টার্নারি কমপ্লেক্স আসলে কীভাবে তৈরি হয়, আমরা প্রথমে দেখব একটু আগে যেটা দেখিয়েছি, এটি হচ্ছে অ্যাক্টিভেটেড টিআরএনএ। অ্যাক্টিভেটেড টিআরএনএ একটু আগে যেটা দেখানোর চেষ্টা করেছি, এই অ্যাক্টিভেটেড টিআরএনএর সাথে একটা ইনিশিয়েশন ফ্যাক্টর 2, যেটা জিটিপি বাইন্ডেড, অর্থাৎ যেটা জিটিপি বাইন্ড থাকে, এবং এটি কিন্তু জি প্রোটিন। জি প্রোটিন মানে হচ্ছে জিটিপি বাইন্ডেড প্রোটিন, অর্থাৎ যদি এই ইনিশিয়েশন ফ্যাক্টরের সাথে জিটিপিটা যোগ থাকে তাহলে এটা সুইচ অন, আর যদি জিটিপি থেকে হাইড্রোলাইসিস হয়ে যদি জিডিপি হয়, অর্থাৎ যদি একটি ফসফেট যদি লস করে তাহলে সেটা সুইচ অফ হয়ে যায়, অর্থাৎ সেটার কাজ করতে পারে না। এখানে এই ইনিশিয়েশন ফ্যাক্টর 2 এবং জিটিপি, এই দুটো যখন ইনিশিয়েশন ফ্যাক্টর 2 জিটিপি যখন অ্যাক্টিভেটেড টিআরএনের সাথে অ্যাড হয় তখন তাকে টার্নারি কমপ্লেক্স বলা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইনিশিয়েশন ফ্যাক্টর 2, যেটা তিনটা সাব ডোমেইন রয়েছে, সাব ইউনিট রয়েছে, আলফা, বিটা এবং গামা। এই গামা সাব ইউনিটের সাথে মূলত জিটিপিটা যুক্ত হয়, আর আলফাটা রিকগনিশনে ভূমিকা রাখে, বিটাটা বাইন্ডিংয়ে ভূমিকা রাখে। আপাতত এটুকুই আমি বলে রাখলাম, পরবর্তীতে হয়তো ডিটেলস বলার চেষ্টা করব। তাহলে গামার সাথে জিটিপিটা অ্যাড হচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভেটেড টিআরএনএ এবং ইনিশিয়েশন ফ্যাক্টর 2, যে আলফা বিটা গামা, এই তিনটে মিলেই ইনিশিয়েশন ফ্যাক্টর 2। এটি হচ্ছে মূলত ইউক্যারিওটিক ইনিশিয়েশন ফ্যাক্টর 2। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, ফ্যাক্টর 2, রাইট। এই ফ্যাক্টর 2 এর সাথে জিটিপিটা অ্যাড হয়েছে। এই তিনটাকে একসাথে আমরা বলি টার্নারি কমপ্লেক্স। এবার আমরা দ্বিতীয় স্টেপে যাই, সেটি হচ্ছে ফর্মেশন অফ দ্য 43S প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স। অর্থাৎ এখন 43S প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স কীভাবে ফর্ম হয় সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। প্রথমেই বলে রাখছি, এটা হচ্ছে রিসাইক্লিংয়ের অংশটা আমরা একটু স্কিপ করব। আমরা এখান থেকে শুরু করি। আমরা ধরলাম যে টোটাল যে সাব ইউনিট আছে দুটো, অর্থাৎ 40S এবং যেটা 60S, সেটা ডিসোসিয়েট হয়ে যায়। এখানে ইনিশিয়েশন ফ্যাক্টর 6 কাজ করে এটাকে আলাদা করে দেয়। এ পর্যন্ত আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়ার পরে 40Sটা আসে। আমাদের 40S দিয়ে শুরু। আগেই বলেছি 40S-এর তিনটা অংশ, একটা হচ্ছে এক্সিট ফর্ম বা ই, পেপটাইডাল ফর্ম পি, আর অ্যামাইনো অ্যাসিড বা এ, এই তিনটা সাইড রয়েছে। এর মধ্যে এ সাইডে আইএফ, হচ্ছে ইউক্যারিওটিক, আই হচ্ছে ইনিশিয়েশন, এফ ফর ফ্যাক্টর, এই তিনটে আমি অমিট করব। শুধু প্রথম অংশ, শেষের অংশটুকু বলবো। 1A বসে এতে, এবং 1-এর একটা বড় ভূমিকা হচ্ছে স্ট্যাবিলাইজ করে, যাতে 60Sটা আবার এসে না বসে, সেক্ষেত্রে এটা একটা স্ট্যাবিলাইজ করে ইনিশিয়েশনটাকে। আর এক্সিটের মধ্যে 1F, যেটা ইনিশিয়েশন ফ্যাক্টর 1টা বসে, অর্থাৎ 1টা বসে ইতে এবং এতে বসে 1A। আগে বলেছি যে 1-এর কাজটা হচ্ছে মূলত যাতে AUG স্টার্ট কোডনটাকে রিকগনিশন করে
এটি হচ্ছে প্রথম কাজ। তারপরে এবং কোডন স্ক্যানিংয়ে একটা বড় ভূমিকা রাখতে পারে। এবং এর সাথেই আরেকটা বসে, যেটা হচ্ছে 3, যেটা ইনিশিয়েশন ফ্যাক্টর 3, এটা স্ক্যাফোল্ড প্রোটিন বলা হয়। এটার সাথে আসলে বাকিগুলো অ্যাড হতে পারে। এই 3-এর সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে যে 60S-টা যাতে জয়েন করতে না পারে। আমি প্রথমে যেটা বলেছি একটু ভুল বলেছি, আসলে 1A-টা এই যেই ইনিশিয়েশনটা আছে এটাকে স্ট্যাবিলাইজ করে, অর্থাৎ 40S-এর সাথে বসে এটাকে স্ট্যাবিলাইজ করে ইনিশিয়েশন কমপ্লেক্সটাকে। কিন্তু 60S-টা জয়নিং যাতে না হয় সেক্ষেত্রে ভূমিকা রাখে 3টা। অর্থাৎ 3-এর সবচেয়ে বড় ভূমিকাটা হচ্ছে IF3 যাতে 60S-টা 40S-এর সাথে জয়েন না করে। তারপরে আমরা দেখব যে টার্নারি কমপ্লেক্সটা আমরা একটু আলোচনা করেছি, অর্থাৎ জিটিপি এবং আমাদের যেটা 2, যেটা ইনিশিয়েশন ফ্যাক্টর 2 জিটিপি এবং অ্যাক্টিভেটেড যেই টিআরএনএ, অর্থাৎ মিথিওনিন টিআরএনএ, যেটা ইনিশিয়েটার অ্যাক্টিভেটেড টিআরএনএ, এই টিআরএনএর সাথে ইনিশিয়েশন ফ্যাক্টর 2 এবং জিটিপি তারা এক হয়ে টার্নারি কমপ্লেক্স করে। এই টার্নারি কমপ্লেক্সটা 5 ইনিশিয়েশন ফ্যাক্টর 5-কে সাথে নিয়ে, মনে রাখবা ইনিশিয়েশন ফ্যাক্টর 5-কে সাথে নিয়ে বসে যায় পেপটাইডাল অংশে। অর্থাৎ পেপটাইডাল সাইডে এই যে টার্নারি কমপ্লেক্সটা সেটা বসে যায় এবং এই পুরোটাকে বলা হয় 43S প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স। সেকেন্ড স্টেপটা হচ্ছে 43S প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স। তাহলে এরপরে আমরা যেতে পারি, এর পরের অংশটি হচ্ছে এমআরএনএ অ্যাক্টিভেশন, অর্থাৎ এমআরএনএ অ্যাক্টিভেট হয় কিভাবে। এমআরএনএ অ্যাক্টিভেশন কমপ্লেক্সে আমরা যদি একটু খেয়াল করি, আমরা দেখব যে এমআরএনএটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচারে থাকে। এটি হচ্ছে এমআরএনএর সেকেন্ডারি স্ট্রাকচার। সেখানে একটা কমপ্লেক্স আসে যেটাকে 4F কমপ্লেক্স বলছি, অর্থাৎ ইউক্যারিওটিক ইনিশিয়েশন ফ্যাক্টর 4F। 4F কমপ্লেক্সে মূলত 3টি ফ্যাক্টর থাকে, 4G, 4E এবং 4A। এই 3টাকে একসাথে বলা হয় 4F কমপ্লেক্স। এর মধ্যে 4E যেটা, সেটা দেখতে অনেকটা আংটার মতো মনে হয়। এটি আসলে এটি মূলত 5' ক্যাপ যেটা রয়েছে এমআরএনএ, অর্থাৎ এই 5' ক্যাপের মধ্যে এটা বসে যায়। এই জন্য এটা আসলে আংটার মতো দেখতে অনেকটা। আর যেটা হচ্ছে স্ক্যাফোল্ড প্রোটিন, এটা সবগুলোকে কানেক্ট করতে সহায়তা করে, অর্থাৎ এর মধ্যেই পলি এ টেলও অ্যাড হয়। এখানে 4A আমরা অ্যাড হতে দেখেছি, 4Eও অ্যাড হতে দেখেছি, অর্থাৎ 4Gটা একটা হাব হিসেবে কাজ করে। আর 4A তাহলে কাজটা কি? 4A মূলত হেলিকেজ হিসেবে কাজ করে, কারণ এমআরএনএটা 2D স্ট্রাকচারে থাকে। আমরা দেখতে পাচ্ছি এই 2D স্ট্রাকচারটাকে ভেঙে এটাকে 1D স্ট্রাকচার করার জন্য একটা বড় ভূমিকা রাখে এই 4A। এরপরে আমরা যদি যাই, দেখব 4Bও অ্যাড হচ্ছে। 4B এর মূলত কাজ হচ্ছে 4A-র যে অ্যাক্টিভিটি, হেলিকেজ অ্যাক্টিভিটিকে এনহ্যান্স করে এবং সেই সাথে এটি আরেকটি কাজও করে, এটি স্টার্ট কোডন AUG-কে শনাক্ত করার ক্ষেত্রেও ভূমিকা আছে। এরপরে আমরা দেখলাম যে এই 4F কমপ্লেক্সটা যখন, এই পুরো 4F কমপ্লেক্সটা এবং 4Bটা যখন এই এমআরএনএ সেকেন্ডারি স্ট্রাকচার এমআরএনএর মধ্যে বসলো, তখন আমরা দেখলাম যে সেকেন্ডারি স্ট্রাকচারটা এখন প্রাইমারি স্ট্রাকচার হয়ে গেছে হেলিকেজ অ্যাক্টিভিটির জন্য 4-এর। তারপরে আমরা দেখলাম যে পলি এ টেল, যেখানে পলি এ বাইন্ডিং প্রোটিন ছিল, সেই পলি এ টেলটা এখানে এই 4G এর মধ্যে এখানে চলে এসেছে, এসে বাইন্ড করে একটা সার্কুলার স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করেছে, সার্কুলার স্ট্রাকচার দিয়েছে। এটি হচ্ছে এমআরএনএ অ্যাক্টিভেশন, অর্থাৎ এটি আমাদের এমআরএনএ অ্যাক্টিভ এখন।
পরবর্তীতে এখন আমরা যাই এখন স্ক্যানিং অ্যান্ড স্টার্ট কোডন রিকগনিশন। আমরা এমআরএনএ অ্যাক্টিভ হতে দেখেছি, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ এমআরএনএ। আর একটু আগে আমরা যেটা দেখলাম সেটা 43S প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স। এখন 43S প্রি ইনিশিয়েশন কমপ্লেক্সের ভিতরে এমআরএনএ অ্যাক্টিভেশনটা অ্যাটাচড হয়ে যায়। আমরা দেখলাম অ্যাটাচড হয়ে গেল এমআরএনএটা। এটা কিন্তু স্টার্ট কোডন, খেয়াল করবেন স্টার্ট কোডনটা এখন অনেক দূরে আছে। আর আমাদের যে পি সাইডে সেখানে টিআরএনএটা ঠিক লেগে নেই, কিছুটা আলাদা হয়ে আছে, তার মানে এখনও স্টার্ট কোডন সে পায়নি বসার জন্য। ওকে, এই স্টেজে আসার পরে অ্যাটাচড হয়ে যাওয়ার পরে সে কিন্তু এখন বসবে না, তাকে এখন স্ক্যানিং করতে হবে। সে এখন স্ক্যানিং করবে। এটা হচ্ছে 5 প্রাইম এন্ড, এটা 5 প্রাইম এন্ড, আর এটা হচ্ছে 3 প্রাইম এন্ড, এটা হচ্ছে 3 প্রাইম এন্ড, 5 প্রাইম এন্ড হচ্ছে এটা। 5 প্রাইম এন্ড থেকে 3 প্রাইম এন্ডের দিকে এখন সে স্ক্যানিং করবে 40Hটা এই পুরো ইউনিটটাকে সাথে নিয়ে, অর্থাৎ পুরো ইউনিটটা সাথে নিয়ে স্ক্যানিং করছে করে করে যখন এইউজি, আগে বলেছি এইউজি এটা একটা কোজাক সিকোয়েন্স, কনসেনসাস সিকোয়েন্স আছে, স্টার্ট কোডন এইউজির কাছে যখন চলে আসলো তখন এইউজির কাছে চলে আসার পরে তখন বাইন্ড করলো, অর্থাৎ টিআরএনএর যে অ্যান্টিকোডন এইউজির অ্যান্টিকোডনে বসে গেল। এবং বসে যাওয়ার পরে একটা হাইড্রোলাইসিস হবে। যে EF2 বাউন্ড যে জিটিপিটা আছে, আমরা আগেই বলেছি EF2 হচ্ছে জি প্রোটিন, F2টা হচ্ছে জি প্রোটিন, IF2টা হচ্ছে জি প্রোটিন, অর্থাৎ জিটিপি হলে সুইচ অন এবং যখন হাইড্রোলাইসিস হয়ে জিটিপি হবে তখন সুইচ অফ। তারপরে এটা এখন হাইড্রোলাইসিস হবে, হয়ে পিএ রিলিজ করবে, করার পরে জিটিপি হয়ে সেটা বের হয়ে যাবে। আমরা এখন জিটিপি আছে, তারপর হাইড্রোলাইসিস হবে। এখন কিন্তু বসে গেছে, আমরা একটু খেয়াল করি আমরা দেখব যে এখানে কিছুটা ফাঁকা রয়েছে, বাট যখন ইউজিতে চলে আসে তখন সেটা বসে যায় এবং এই পুরোটাকে বলা হয় 48S ইনিশিয়েশন কমপ্লেক্স। তার মানে এখন 48S ইনিশিয়েশন কমপ্লেক্সে চলে এসেছে। এবার আমরা দেখব যে 80S ইনিশিয়েশন কমপ্লেক্স। আমরা আগেই বলেছি যে এখন জিটিপি যখন হয়ে যায়, জিটিপি হওয়ার পরে তখন আসলে যেই টুটা রয়েছে ইনিশিয়েশন ইউক্যারিওটিক ইনিশিয়েশন ফ্যাক্টর 2 এবং জিডিপি দুটোই তখন রিলিজ হয়ে যাবে। এখন এটা সুইচ অফ, এখন আর এই টুটা কাজ করবে না, টুটা একটু পরেই বের হয়ে যাচ্ছে, টুটা বের হয়ে যাবে এবং সেই সাথে এখানে 60S অ্যাড হবে, 60Sটা জয়েন হবে। তার মানে হচ্ছে লার্জ ইউনিটটা এখন জয়েন হচ্ছে এবং সাথে নিয়ে আসবে ইনিশিয়েশন ফ্যাক্টর 5B। ইনিশিয়েশন 5B এটিও জিডিপি ডিপেন্ডেন্ট প্রোটিন, অর্থাৎ এখানেও জিডিপি কাজ করবে, জিডিপিতে হাইড্রোলাইসিস করে সে কাজ করবে। এবং এখানে এই 5B এর একটা বড় ভূমিকা হচ্ছে এটা জয়েনিংয়ে কাজ করে, অর্থাৎ 60S এর সাথে 40S এর জয়েনিং করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবে। এবং যখন এই 5B জিডিপিটা যখন আসবে 60S এর সাথে, তখন বাকি সবগুলো ইনিশিয়েশন ফ্যাক্টর চলে যাবে, শুধুমাত্র একটা ছাড়া, সেটা হচ্ছে 1A। 1Aটা থেকে যাবে, 1Aটা একটু পরে বের হবে। এবং যখন এই 5B জিডিপি হয়ে যখন এখানে প্রবেশ করলো তখন সেই সাথে আমরা দেখতে পাবো যে আমাদের যে পলিএটেন সেটাও আসলে রিলিজ হয়ে গেছে, আমরা দেখতে পাবো সেটাও রিলিজ হয়ে গেছে। এবং তারপরে এই জিটিপিটা হাইড্রোলাইসিস হবে, হাইড্রোলাইসিস অফ 5B বাউন্ড জিটিপি 5 হয় এবং হয়ে যাওয়ার পরে জিটিপিটা জিডিপি হয়ে যাবে, জিডিপিটা রিলিজ হয়ে যাবে। আগেই বলেছি জিডিপি মানে সুইচ অফ, তার মানে সেটা বের হয়ে যাবে, 5B জিডিপিটা বের হয়ে যাচ্ছে এবং একই সাথে 1A যেটি লেগেছিল সর্বশেষ পর্যন্ত সেটিও বের হয়ে যাবে। তার মানে এখন আর কোনো ইনিশিয়েশন ফ্যাক্টর এখানে নেই, এখন শুধু এটি 80S কমপ্লেক্স এবং পুরোটাকে আমরা 80S কমপ্লেক্স বলছি। 80S ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি হয়ে গেল এবং এটা এখন রেডি ইনিশিয়েশনের জন্য। এই 6টি স্টেজ হচ্ছে আমাদের ইনিশিয়েশন অফ ট্রান্সলেশন ইন ইউক্যারিওটস। আমরা যদি একটু সামারিতে চলে যাই, পুরোটা আসলে আমরা কি দেখেছি। প্রথমে আমরা দেখলাম যে টার্নারি কমপ্লেক্স ফর্মেশন হয়েছে। টার্নারি কমপ্লেক্সটা আসলে কীভাবে ফর্মেশন হয়েছে এটুকু আসলে আমরা দেখেছি যে
অ্যামাইনো অ্যাসিডটা অ্যাক্টিভেটেড হয়েছে, মানে মিথিওনিনটা অ্যাক্টিভেটেড হয়েছে, এবং সেটি ইনিশিয়েশন ফ্যাক্টর 2 এবং জিটিপি একসাথে বাইন্ড হয়ে যে 2টা আসে সেটার সাথে একসাথে মিলে জিটিপি, ইনিশিয়েশন ফ্যাক্টর 2 এবং টিআরএনএ 3টে মিলে একটা টার্নারি কমপ্লেক্স তৈরি করেছে। তারপরে ফর্মেশন অফ 43S প্রি ইনিশিয়েশন। এই টার্নারি কমপ্লেক্সটা যখন 40S সাব ইউনিট, যেখানে এতে অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড সাইড যেটা, সেটার মধ্যে 1A অ্যাড হয়েছে, এবং এক্সিট সাইডে শুধু 1টা অ্যাড হয়েছে, অর্থাৎ ইনিশিয়েশন ফ্যাক্টর 1টা অ্যাড হয়েছে, এবং স্ক্যাফোল্ড প্রোটিন হিসেবে 3টা, যেটা ইনিশিয়েশন ফ্যাক্টর 3 অ্যাড হয়েছে, এবং 3 অ্যাড হওয়ার কারণে 60Sটা আসলে এটার সাথে অ্যাড হতে পারছে না। পরবর্তীতে আমরা দেখব যে এই অংশটার সাথে যখন টার্নারি যেটা কমপ্লেক্সটা অ্যাড হয় সেটাকে আমরা বলছি 43S কমপ্লেক্স, এবং সেটার সাথে 5 ইনিশিয়েশন ফ্যাক্টর 5কেও নিয়ে আসবে। আমরা আগেই বলেছি ইনিশিয়েশন ফ্যাক্টর 5 আসলে এটা ট্রিগার করে জিডিপি হাইড্রোলাইসিস। ইনিশিয়েশন ফ্যাক্টর 2-এর বেশ করে যখন স্টার্ট কোডনটা কনফার্ম হয় তখন হাইড্রোলাইসিসের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে এই ইনিশিয়েশন ফ্যাক্টর 5। তারপরে ইনিশিয়েশন কমপ্লেক্স হওয়ার পরে আমরা দেখলাম যে এমআরএনএ অ্যাক্টিভেশন। তারপরে এমআরএনএ অ্যাক্টিভেশন হচ্ছে, এটা হচ্ছে এমআরএনএ এটা সেকেন্ডারি স্ট্রাকচার রয়েছে, এবং সেখানে একটা কমপ্লেক্স এখানে বসে, সেই কমপ্লেক্সটাকে বলা হয় 4F কমপ্লেক্স। 4F কমপ্লেক্সে 3টা ইনিশিয়েশন ফ্যাক্টর আছে, বিশেষ করে ইটা আছে 4E যেটা খুব বাইন্ড করবে 5' ক্যাপের সাথে বাইন্ড করে ফেলবে। তারপরে আছে 4A যেটা হেলিকেজ অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ সেকেন্ডারি স্ট্রাকচার থেকে প্রাইমারি স্ট্রাকচার করে ফেলবে, এবং 4G যেটা হাব হিসেবে কাজ করবে, অর্থাৎ স্ক্যাফোল্ড প্রোটিন 4E এবং 4A-কে একসাথে কানেক্ট করবে, এবং পরবর্তীতে যে পলি টেলটা আছে সে পলি টেলকেও সে কানেক্ট করে ফেলবে। এটা হচ্ছে 4Gর ভূমিকা, এবং সেই সাথে 4B-কেও নিয়ে আসবে। 4Bর একটা বড় ভূমিকা হচ্ছে এটা হেলিকেজ অ্যাক্টিভিটি, যেটা 4A-র হেলিকেজ অ্যাক্টিভিটিকে ত্বরান্বিত করবে, এবং এটা স্টার্ট কোডন ডিকগনিশনে একটা বড় ভূমিকা রাখে। এরপর আমরা দেখলাম যে এমআরএনএর সাথে যখন এই সেটটা 4F কমপ্লেক্সটা যখন অ্যাড হয়ে গেল তখন সে আসলে একটা সার্কুলার শেপ চলে আসলো, পলিটেলটা 4G-এর সাথে অ্যাড হয়ে গেল, এবং ক্যাপের সাথে ইটা অ্যাড হয়ে গেল সুন্দর মতো। এখন এই যাকে বলা হয় এমআরএনএ অ্যাক্টিভেশন। এই অ্যাক্টিভেটেড এমআরএনএটা যখন এই 43S ইনিশিয়েশন কমপ্লেক্সের ভিতরে ঢুকে যাওয়ার পরে সেই স্ক্যানিং করা শুরু করে, যে 5' থেকে 3', অর্থাৎ এদিকটা হচ্ছে 5', এদিকটা হচ্ছে 3'। এই 5' থেকে 3' দিকে স্ক্যানিং করা শুরু করে, এবং যখন ইউজিটা পায়, অর্থাৎ যখন স্টার্ট কোডন পায়, তখন আগেই বলেছি যে জিটিপিকে হাইড্রোলাইসিসকে ট্রিগার করবে IF5, এবং ট্রিগার করার কারণে জিটিপিটা জিডিপি হবে, অর্থাৎ ইনিশিয়েশন ফ্যাক্টর 2 জিডিপি হয়ে রিলিজ হয়ে চলে যাবে, এবং এখানে সেট হয়ে গেল। এটাকে আমরা 48S ইনিশিয়েশন কমপ্লেক্স বলছি। এরপরে 60S কমপ্লেক্স চলে আসে, এটা 48 চলে গেল। এবার 80S ইনিশিয়েশন কমপ্লেক্সটা হচ্ছে 60S যেই সাব ইউনিটটা আছে সেটা ইনিশিয়েশন ফ্যাক্টর 5B, যেটাও জিডিপি ডিপেন্ডেন্ট, এটাকে সাথে নিয়ে অ্যাটাচড হয়, এবং সেটা যখন অ্যাটাচড হয় তখন সবগুলো ইনিশিয়েশন ফ্যাক্টর বের হয়ে চলে যায়, শুধুমাত্র 1A ছাড়া। তারপরে 1A এবং জিটিপি থাকে, এবং তারপরে একটা হাইড্রোলাইসিস হয় ইনিশিয়েশন ফ্যাক্টর 5B বাউন্ড জিটিপিটা হাইড্রোলাইসিস হয়ে জিডিপি হয়, এবং জিডিপি হওয়ার পর সেটাও বের হয়ে যায়, এবং সবগুলো ইনিশিয়েশন ফ্যাক্টরকে সাথে নিয়ে, এবং তারপরে যে কমপ্লেক্সটা হয় কোনো ইনিশিয়েশন ফ্যাক্টর সেখানে থাকে না, সেটাকে আমরা 80S কমপ্লেক্স বলছি। ধন্যবাদ সবাইকে।